কানাডায় নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নির অধ্যায় শুরু। প্রথম বক্তব্যে ট্রাম্পকে উদ্দেশ্য করে কঠিন প্রতিক্রিয়া। জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রতি অকৃতজ্ঞ, ফের কটাক্ষ করলেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ইসরায়েলের এজেন্ট নয়, ট্রাম্প দূতের এমন মন্তব্যে ক্ষুব্ধ তেল আবিব। যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপের আলোচনার প্রতিনিধি পাঠাচ্ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের চিঠির অপেক্ষায় থাকবে না ইরান। ইসরায়েলকে IAEA এর তত্ত্বাবধানে চায় কাতার। ১৩ বছর পর ওআইসি পরিবারে ফিরল সিরিয়া। দেশটিতে অব্যাহত সংঘর্ষে ১৩০০-র বেশি নিহত, দায়ীদের বিচারের মুখোমুখি করার অঙ্গীকার সারার। সুপ্রিয় দর্শক, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিশ্বজুড়ে প্রতিদিনের এমন বিভিন্ন খবর নিয়ে আমি অনন্যা চৈতি আছি আপনাদের সাথে। কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি, তিনি বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হবেন। স্থানীয় সময় রোববার প্রধানমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা করেন লিবারেল পার্টির প্রেসিডেন্ট সচিত মেহরা। রোববার সদস্যদের ভোটে লিবারেল পার্টির নতুন নেতা বাছাই হয়। এতে ব্যাংক অফ কানাডার সাবেক গভর্নর মার্ক কার্নি ১,৩১,৬৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিনা ফ্রিল্যান্ড পেয়েছেন ১১,১৩৪ ভোট। টানা ৯ বছর ক্ষমতায় থাকার পর ট্রুডো গেল জানুয়ারিতে পদত্যাগের ঘোষণা দেন। তার উত্তরাধিকার বাছাইয়ের জন্য ৯ মার্চ দিন ধার্য করা হয়। কানাডার রাজনৈতিক ব্যবস্থায় হাউস অব কমন্সের সবচেয়ে বড় দলের যিনি প্রধান হবেন, দেশটির প্রধানমন্ত্রীও তিনি হন। এদিকে কানাডা কখনোই মার্কিন যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য হবে না, এমন ঘোষণা দিয়েছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। সোমবার পাকিস্তানের সংবাদ মাধ্যম সামা টিভির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। গেল রোববার কানাডার লিবারেল পার্টির নেতৃত্বে নির্বাচনে জয়ী হওয়ার পর দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, আমেরিকানরা কানাডার সম্পদ, পানি ও ভূমি চায়, কিন্তু পারবে না। মার্ক কার্নি স্পষ্টভাবে জানিয়ে দেন, কানাডার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি সবকিছু করবেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আবারও অকৃতজ্ঞ বলে কটাক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার ফক্স নিউজকে ট্রাম্প বলেছেন, বাইডেন প্রশাসনের কাছ থেকে $৩৫০ বিলিয়ন সহায়তা পেয়েও জেলেনস্কি অকৃতজ্ঞ। স্থানীয় সময় রোববার ফক্স নিউজের সানডে মর্নিং ফিউচার্স অনুষ্ঠানে এমন মন্তব্য করেন ট্রাম্প। উপস্থাপিকা মারিয়া বার্তিরোমের সঙ্গে আলাপচারিতায় ট্রাম্প আরও বলেন, জেলেনস্কি শিশুর কাছ থেকে ক্যান্ডি নেওয়ার মতো করে যুক্তরাষ্ট্র থেকে অর্থ নিয়েছেন। ট্রাম্প আরও বলেন, ইউক্রেনের সঙ্গে খনিজ চুক্তি নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের এজেন্ট নয়, আমেরিকার জিম্মি বিষয়ক বিশেষ দূত অ্যাডাম বোহলের এমন মন্তব্যের সমালোচনার ঝড় বইছে ইসরায়েলে। এতে নেতানিয়াহু প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনেকেই মর্মাহত হয়েছেন। বেশ কয়েকজন কর্মকর্তা টাইমস অফ ইসরায়েলকে বলেছেন, তারা মার্কিন দূতের মন্তব্য শুনে অবাক হয়েছেন। গেল রোববার ইসরায়েলের একটি সংবাদ মাধ্যমে মার্কিন দূত অ্যাডাম বলেছেন, হামাসের সঙ্গে আমেরিকার আলোচনা নিয়ে ইসরায়েল সমালোচনা করেছে। নিজ দেশের নাগরিকদের স্বার্থে যে কোনো পদক্ষেপ নিতে পারে আমেরিকা সরকার, এজন্য ইসরায়েলের কাছে জবাবদিহি করতে বাধ্য নয়। আমেরিকা ইসরায়েলের এজেন্ট নয়। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনার বিষয়ে কাতারের প্রতিনিধি দল পাঠাবে ইসরায়েল। গেল রোববার সৌদি সংবাদ মাধ্যম আরব নিউজ এ তথ্য জানায়। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় সোমবার ঘোষণা করেছে, কাতারের দোহায় তারা প্রতিনিধি পাঠাচ্ছে। তবে ইসরায়েল প্রথম ধাপের যুদ্ধবিরতির মেয়াদ আগামী এপ্রিল পর্যন্ত বাড়ানোর চেষ্টা করছে। প্রথম ধাপের ৬ সপ্তাহের যুদ্ধবিরতি গেল ১ মার্চ শেষ হয়। ওই সময় হামাস ২৫ জিম্মিকে জীবিত এবং ৮ জনের মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করে। বিনিময়ে ১৮০০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয় ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে পাওয়া কোনো চিঠির জন্য ইরান অপেক্ষা করবে না, এমনটা জানিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কলিফ। রোববার পার্লামেন্টের উন্মুক্ত অধিবেশনে বক্তব্যে তিনি এ সিদ্ধান্ত জানান। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি পরমাণু কর্মসূচি চুক্তি করতে ইরানের সঙ্গে বসতে চান। আলোচনায় না বসলে ইরানে সামরিক হামলা করা হবে এমন হুমকিও দেন তিনি। জবাবে ইরানের স্পিকার বলেছেন, ইরান নিজস্ব সক্ষমতা ও শক্তির উপর নির্ভরশীল। অন্যান্য দেশের সঙ্গে ট্রাম্পের আচরণ দেখে বোঝা যায়, আলোচনার প্রস্তাব ইরানকে নিরস্ত্র করার ধোঁকাবাজি। ইসরায়েলের সব পারমাণবিক স্থাপনা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর তত্ত্বাবধানে আনতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে কাতার। একই সঙ্গে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধী চুক্তিতে ইসরায়েলকে যোগদানে আহ্বান জানানো হয়েছে। গেল রোববার সৌদি সংবাদ মাধ্যম আরব নিউজ এসব তথ্য জানিয়েছে। ভিয়েনায় IAEA গভর্নরদের বৈঠকের পর বিবৃতি দিয়ে এসব আহ্বান জানায় কাতার সরকার। বৈঠকে কাতারের রাষ্ট্রদূত এবং জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি জসিম ইয়াকুব আল হাম্মাদি উপস্থিত ছিলেন।
দীর্ঘ ১৩ বছর পর ইসলামী সহযোগিতা সংস্থা OIC এর সদস্যপদ ফিরে পেল সিরিয়া। গেল শুক্রবার জেদ্দায় সংস্থাটির সদর দপ্তরে পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ২০তম জরুরি অধিবেশনে এ সিদ্ধান্ত হয়। OIC মহাসচিব হুসাইন ইব্রাহিম তাহা এ সিদ্ধান্তকে ঐতিহাসিক উল্লেখ করেছেন। তিনি বলেছেন, এটি সিরিয়ার জনগণের জন্য এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। দেশটির রাজনৈতিক উত্তরণ, আঞ্চলিক অখণ্ডতা এবং আন্তর্জাতিক পর্যায়ে মর্যাদা পুনরুদ্ধারে এই সিদ্ধান্ত সহায়ক হবে। ২০১২ সালে সরকার বিরোধী বিক্ষোভকারীদের উপর সহিংস দমন পীড়ন করে বাশার আল আসাদ সরকার। এ কারণে সিরিয়ার সদস্যপদ স্থগিত করা হয়েছিল। এদিকে সিরিয়ায় টানা চতুর্থ দিনের মতো সরকারি বাহিনীর সঙ্গে নির্বাসিত প্রেসিডেন্ট বাশার আল আসাদপন্থীদের সংঘর্ষ চলছে। সবশেষ হিসাবে সংঘাতে ১৩০০রও বেশি মানুষ মারা গেছেন, তার মধ্যে প্রায় ৯০০ জনই বেসামরিক নাগরিক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। সিরীয় পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস সূত্রে রয়টার্স এসব তথ্য জানিয়েছে। অন্যদিকে সিরিয়ায় গত সাম্প্রতিক সংঘাত ও রক্তপাতে দায়ীদের খুঁজে বের করার অঙ্গীকার করেছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা। গেল রোববার ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC এ তথ্য জানিয়েছে। BBC জানায়, আহমেদ আল শারা বলেছেন, যারা বেসামরিক নাগরিকদের ক্ষতি করছে তাদেরকে জবাবদিহি করতে হবে। এই সংঘাতে সিরিয়ার নিরাপত্তা বাহিনী, ধর্মীয় সংখ্যালঘু আলাউইত সম্প্রদায়ের শত শত বেসামরিক নাগরিক মারা গেছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিন। এমন আরও নানা খবর নিয়ে আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব। আপনাদের মন্তব্য, পরামর্শ আমাদের এই আয়োজনকে আরও প্রাণবন্ত ও সৃজনশীল করে তুলতে পারে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ।